অ্যাপয়েন্টমেন্টগুলোর ক্ষেত্রে নেই, কারণ এটা 9 সদস্যের। ফলে এটা কোনো অবস্থাতে ডেডলক হবে না। ডেডলক হওয়ার সম্ভাবনাটা হচ্ছে প্রধান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ করতেছে, যেহেতু আমরা অনেকগুলো প্রভিশন দিচ্ছি 7-6 এইভাবে প্রোগ্রেস করা। আমরা যে ফর্মুলাটা দিয়েছি, গোইং টু দ্য ডিটেইলস বিকজ ইন দ্য রিপোর্ট, আপনি দেখবেন যে একেবারে একটা সলিউশনে আসার রাস্তা করা হয়েছে। কিছু কিছু সলিউশন, একটা সলিউশন পার্সোনালি আমার সম্ভবত কমিশনের আরো অনেক আছে, সেটা আমরা আনপ্যালেটেবল সলিউশন বলেছি, কিন্তু সেটাও আছে। ফলে এইটা একেবারে ডেডলকে যাওয়ার মতো অবস্থা আসলে নেই, নিউমেরিক্যালি এটা সম্ভব হবে না। এটা হচ্ছে নাম্বার 1। এই ক্ষেত্রে যেটা এনসিসির ক্ষেত্রে আমরা বারবার বলছি, সেটা আসিফাও তুলেছেন যে আসলে কংগ্রেসের জায়গাগুলো কোথায়। আমরা এরকম একটা ইনস্টিটিউশনের প্রস্তাব করছি যেখানে সকলে মিলে কথাটা বলার মতো জায়গা হবে। আমাদের মধ্যে যে প্রবণতাটা আছে, তো অংশত যে মনে হচ্ছে যে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যেই থাকবে পলিটিক্যাল পার্টিগুলো। যেহেতু আমরা গত 1990 থেকে তাই দেখেছি, তো কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দলটা কমপ্লিটলি অধিকাংশ দলের সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদের ইমাম থেকে শুরু করে, ব্যাংকের গভর্নর থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্পিকার থেকে শুরু করে এই ঘটনা ঘটে না। লেটস রেকগনাইজ দ্য ফ্যাক্ট যেটা ঘটেনি, তার মানে আমরা কিছু একটা পরিবর্তন করতে পারি। বলে লেট আস নট এনিং টু দ্যাট। যেটা আমরা ইসের ক্ষেত্রে, যে রেফারেন্ডামের ক্ষেত্রে যে প্রশ্নটা উঠে, যেটা আমরা যে কোনো সংবিধান সংশোধনের ক্ষেত্রেই কিন্তু আমরা রেফারেন্ডামের প্রস্তাবটা দিয়েছি। এটা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এসেছিল। পরবর্তী সময় 12th অ্যামেন্ডমেন্টে এটা রেস্ট্রিক্ট করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টে বাতিল করা হয়েছে। আমরা এটা বলছি, আমরা জন্য বলছি 2/3 পরে এটা যাবে রেফারেন্ডাম। ওইখানে যখন অ্যাপ্রুভ হবে তখনই কেবলমাত্র প্রেসিডেন্ট এটা করতে পারবে। এই ক্ষেত্রেও যেটা, নাও আই এম স্পিকিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমার যেটা আমি সবসময় ইনসিস্ট করছি যে সেটা হচ্ছে যে একটা রেফারেন্ডাম হতে হবে। যে কোনো ধরনের সে বাইন্ডিং করতে হলে রেফারেন্ডাম হতে হবে। যদি পার্সোনাল চয়েস হিসেবে আমাকে বলো, আমার ধারণা যদি একটা ন্যাশনাল চার্টার করে রেফারেন্ডামটা আগে করা যায়, যে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাডহার করতে বাইন্ডিং প্রভিশন করা, তাহলে এগুলির ইমপ্লিমেন্টেশনের সম্ভাবনা বাড়ে। ফাইনালি রেমনসন স্যার যে প্রশ্নটা তুলেছেন, প্রসেসের প্রশ্নটা, যে এটা যে মানার যে প্রক্রিয়াটা, এখন যে কোনো রিফর্ম আসলে একটা লং টার্ম প্রসেস। যে কোনো রিফর্ম লং টার্ম প্রসেস, আজকে শুরু করে কালকে শেষ হবে না। আমরা যেভাবে দেখছি, অ্যাটলিস্ট 6টি কমিশন যখন আমরা বসছি, যে কিছু জিনিস আপনি অবিলম্বে আসল ব্যবস্থা হিসেবে করতে পারেন, কতগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে এগুলি টিকবে কিনা এটা অন্য ব্যাপার। কারণ হচ্ছে 2007-8 সালে বড় বড় আইন হয়েছে, সেগুলো 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেগুলো বাতিল করে দিয়েছে। তার মধ্যে 9টা মাত্র রেখেছে, 100 সামথিং ছিল অর্ডিন্যান্স, তার মধ্যে 9টা রেখেছে, বাকিগুলো বাদ দিয়ে। তো এখন ফলে এগুলি হচ্ছে যে আশু করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এই অর্থে যে ইনস্টিটিউশন আছে, এবং সেক্ষেত্রে আছে যেটা আমি বারবার বলেছি, ইনস্টিটিউশনের কথা আমরা যখন বলেছি, আমরা কিন্তু অর্গানাইজেশন অর্থে বলি না। হ্যাঁ, আমরা বারবার বলেছি অর্গানাইজেশন রুট অফ দ্য গেম, আদারওয়াইজ একটা ইনস্টিটিউশন তৈরি করে আপনি কিছুই করতে পারবেন। So those are the processes that we see might help. কোনো ম্যাজিক ওয়ান নেই, কোনো কমিশনের কাছে নেই, ইন্টারিম গভর্নমেন্টের কাছে নেই যে একটা ম্যাজিক ওয়ান নাড়াচাড়া করলে সমস্ত কিছুর সমাধান হবে। তো প্রসেসটা শুরু করার যে সুযোগটা তৈরি, সেই সুযোগটা যদি ব্যবহার করা না যায়, সেই সুযোগটা যদি ব্যবহার করা না যায়, তাহলে একটা ভয়াবহ জায়গায় গিয়ে দেশ হবে। এখন পর্যন্ত যারা প্রেসিডেন্ট অফ দ্য পাস্ট দুই পার্টি হিসাবের মধ্যে আছেন, তাদের আমার মনে হয় একটু সচেতন হতে হবে, রিয়েলিটির কিছু পরিবর্তন হয়ে গেছে। থ্যাংক ইউ।